নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে 2 দফার লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে 5টি লোকসভা কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে। আগামী 23 এপ্রিল শুরু হবে তৃতীয় দফার লোকসভা ভোট। আপনারা নিশ্চয়ই জানেন যে এই তৃতীয় দফার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 5টি লোকসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে। আর এই 5টি লোকসভা কেন্দ্র হলো মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং বালুরঘাট। ইতিমধ্যেই আপনাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে কী হতে চলেছে, মালদা উত্তর দক্ষিণে কী হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি যে পশ্চিমবঙ্গে 2টি লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী দিয়েছে, তার মধ্যে একটি লোকসভা কেন্দ্র এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্র সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে এই যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে সমস্ত লোকসভা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে শক্তি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এটি, অর্থাৎ জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। কিন্তু এই লোকসভা কেন্দ্রেই তৃণমূল সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে কংগ্রেসের সঙ্গে নাকি RSS এর ঘনিষ্ঠ যোগ রয়েছে। কি অদ্ভুত রকমের একটা ব্যাপার বলুন দেখিনি, যে বিজেপির প্রার্থী সংখ্যালঘু এবং কংগ্রেসের প্রার্থীর সঙ্গে যোগ খুঁজে পাওয়া যাচ্ছে RSS এর। সুতরাং এই লোকসভা কেন্দ্রের খেলাটা যে অদ্ভুত হতে চলেছে তা নিঃসন্দেহে বলাই যায়। তো চলুন দেখে নেওয়া যাক যে এই লোকসভা কেন্দ্রের বর্তমান পরিবেশ পরিস্থিতি কীরূপ এবং কি হতে পারে। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইউরসেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিও থেকে যদি আপনারা সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর যদি আপনার কোনো এই বিষয়ে মতামত থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কিন্তু অনুগ্রহ করে ভাষার শালীনতা বজায় রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে অদ্ভুত যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, যেখানে একে অপরকে দোষারোপ করছে, এই লোকসভা কেন্দ্রে বর্তমান পরিবেশ পরিস্থিতি কীরূপ এবং কি হতে পারে। সবার প্রথমে আমরা এক ঝলকে দেখে নেব যে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 2019-এ কারা দাঁড়িয়েছেন। তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন খালিলুর রহমান, সংখ্যালঘু প্রার্থী, এবং বিজেপির তারিফে দাঁড়িয়েছেন সংখ্যালঘু প্রার্থী মাহুজা খাতুন। CPM এর তারিফে আবার সংখ্যালঘু প্রার্থী জুলফিকার আলী এবং কংগ্রেসের তরফে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এবং ঘটনাচক্রে এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস সব থেকে বেশি। এবং ভালো করে লক্ষ্য করে দেখলেন যে 3টি দলের, তৃণমূল, বিজেপি এবং CPIM এর প্রত্যেকই সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী, কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী নয়। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই ব্যাপারটা কিন্তু অনেকটাই কাজ করে। এবং আপনারা নিশ্চয়ই অনুভব করছেন বা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই ব্যাপারটা প্রবণতা আরও অনেকটা বেড়ে গেছে। এবার আমরা একটু এই লোকসভা কেন্দ্রের অতীত ইতিহাসটা জানবো, কারণ বর্তমান করতে গেলে এটা জানা প্রয়োজন। 2014 সালে দেখুন ভালো করে, INC সেই অভিজিৎ মুখোপাধ্যায় তিনি কিন্তু এখানে জয়ী হয়েছিলেন এবং 33% ভোট পেয়ে, অর্থাৎ প্রায় 3,78,000 ভোট পেয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী CPIM প্রার্থী মুজাফর হোসেনকে মাত্র 8,000 ভোটে হারিয়েছিলেন। অর্থাৎ CPM প্রার্থী মুজাফর হোসেন তিনিও 3,70,000 ভোট পেয়েছিলেন এবং 33% ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস যেখানে খুব একটা খারাপ ফল করেছিল তা নয়, তৃণমূল কংগ্রেসের 2 লক্ষর ওপর ভোট পেয়েছিল, কিন্তু বিজেপি তুলনামূলকভাবে কম ভোট পেয়েছিল, মাত্র 8% ভোট পেয়েছিল, 96,000-এর কাছাকাছি। মূলত অনেক ভেবে চিন্তেই বিজেপি এখানে বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে দাঁড় করেছে, এবং তার উপর তিনি আবার মহিলা। ফলে একথা বলাই বাহুল্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা ভোটারের ওপর কিন্তু বিজেপি হাওয়া বসাতে পারে। আর যেহেতু এখানে একমাত্র কংগ্রেস ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল, সে বিজেপি বলুন, তৃণমূল বলুন বা CPIM বলুন বা অন্য আরেকজন দল রয়েছে, আর যার নাম SDPI, তার প্রার্থী তাহিবুল ইসলাম। সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী এখানে 4 জন। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট ব্যাংক তা যে ভাগাভাগি হবে এ কথা নিঃসন্দেহে বলাই যায়। আর তার সম্পূর্ণ কিন্তু ফায়দা পেতে চলেছে একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোট। এই সম্পূর্ণ ভোট পেতে চলেছে মূলত INC প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়, অর্থাৎ কংগ্রেস। তবে এই সমস্ত কিছুই কেবলমাত্র সম্ভাবনা, আর এই
যায় না। এবার আমরা এক নজরে দেখে নেব এই যে 5 বছরের যে সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়, তিনি বিগত এই 5 বছরে তিনি কি করলেন, এবং তার পাশাপাশি আমরা জানব যে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কোন দলের ক্ষমতা কত বেশি এবং সেখান থেকে কত শতাংশ ভোট তারা পেলেও পেতে পারে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র ডক্টর অভিজিৎ মুখোপাধ্যায়, তার বয়স 58 বছর বয়স। তিনি সংসদে উপস্থিত ছিলেন অর্ধেক শতাংশের বেশি। তিনি প্রশ্ন করেছেন 146টি এবং বিভিন্ন ডিবেটে অর্থাৎ বিতর্কে অংশগ্রহণ করেছিলেন 29 বার। তিনি যে এই এলাকার খুব একটা যে কাজ খারাপ করেছেন তা কিন্তু নয়। সুতরাং অভিজিৎ মুখোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা কিন্তু এখানে উড়িয়ে দেওয়া যায় না এবং সম্ভবত তিনি এখানে জয়ী হলেও হতে পারেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন যে প্রণব পুত্রকে সহায়তা করছে RSS অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কিন্তু প্রশ্ন একটাই যে RSS তাহলে কেন কংগ্রেসকে সমর্থন করবে বিজেপিকে ছেড়ে? কারণ আপনি প্রত্যেকেই জানি যে RSS এর সঙ্গে সবথেকে বেশি যার ঘনিষ্ঠ যে দলের যোগাযোগ তার নাম হলো বিজেপি, এবং RSS কে বন্ধ বা ব্যান্ড করতে চেয়েছিল যে দল, সেই দলের নাম হলো কংগ্রেস। তাহলে সবার মনের মধ্যেই প্রশ্ন থাকে, যে দল ব্যান্ড করতে চেয়েছিল সেই দলকে RSS সমর্থন করবে, আর যে দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সেই দলকে RSS সাহায্য করবে না? এ প্রশ্নের উত্তর আমাদের সকলের মনের মধ্যেই রয়েছে। তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তি যে প্রণব মুখোপাধ্যায় প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় RSS এর একটি সভায় উপস্থিত হয়েছিলেন, সেই সূত্রেই হয়তো RSS কংগ্রেসকে সাহায্য করছে। তবে মুখ্যমন্ত্রীর করা এই যুক্তি বা এই উক্তি একে জনগণ কিভাবে দেখছে এবং কিভাবে ব্যাখ্যা করছে তার উপরও কিন্তু নির্ভর করছে এই লোকসভা কেন্দ্রের ভাগ্য, যে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তিনি জিততে পারেন কিনা। কারণ কংগ্রেস এখানে তখনই জিতবে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেমন একদিকে পাবে, ঠিক সেরকমই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোটও যখন পাবে তবেই কংগ্রেস এখানে জিতবে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যদি ভাগাভাগি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কংগ্রেসের লাভ রয়েছে। অন্যদিকে এখানে কিন্তু তৃণমূল তার সংগঠন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করেছে এবং যে কারণে তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ছুটে যাচ্ছেন এবং তিনি যে 42-42-এর কথা বলছেন তার মধ্যে পথের কাটা অবশ্যই এটি একটি। তাই তিনি এখানে কংগ্রেসের সঙ্গে RSS এর যে যোগের তত্ত্ব সেটা খাড়া করে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট ব্যাংক সেটা যাতে ভাগাভাগি না হয়ে যায় এই তত্ত্ব যে খেলছেন এ কথা বলাই বাহুল্য। আর বিজেপির প্রসঙ্গে আসি, বিজেপি এখানে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা প্রার্থীকে দিয়ে যে চাল খেলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়, কারণ এই যে মোক্ষম চাল তাদের পক্ষে গেলেও যেতে পারে। অন্যদিকে CPIM এর প্রসঙ্গে যদি আসি, যে CPIM প্রার্থী দ্বিতীয় স্থান দখল করেছিল 2014 ভোটে, যেহেতু ক্ষয়িষ্ণু CPIM সর্বত্র রয়েছে এখানেও CPIM এর ক্ষয় ক্রমাগত ঘটছে। তবে CPIM যে এখানে খারাপ ফল করবে তা কিন্তু নয়, তবে CPIM যে এখানে জিতবে এই কথা কিন্তু বিশ্লেষকরা জোর দিয়ে কেউ বলতে পারছেন না। তবে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ সুটি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম এবং খাড়গ্রাম, যেখানে যে দলের শক্তি সব থেকে বেশি, যেমন সুটি ধরুন, এখানে কিন্তু ক্ষমতা বেশি তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে জঙ্গিপুরে ক্ষমতা বেশি নিঃসন্দেহে বামফ্রন্টের। আবার রঘুনাথগঞ্জে সব থেকে বেশি শক্তি বেশি কংগ্রেসের এবং দ্বিতীয় স্থানে নিঃসন্দেহে বামফ্রন্ট। কিন্তু এখানে তৃণমূল ও বিজেপির শক্তি তুলনামূলকভাবে কম। অন্যদিকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ক্ষমতা বেশি তৃণমূল এবং কংগ্রেসের। লালগোলা বিধানসভা কেন্দ্রে ক্ষমতা বেশি সব থেকে কংগ্রেসের এবং তারপর বামফ্রন্টের। বিজেপির শক্তি এখানে কম, তৃণমূলের শক্তি কম। তাই বিভিন্ন সমীক্ষায় উঠে আসে যে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 25% ভোট, বিজেপি পেতে পারে 18% ভোট, বামফ্রন্ট পেতে পারে 26% ভোট এবং মাত্র 1% ভোটের ব্যবধানে কংগ্রেস এখানে জিততে পারে। তারা পেতে পারে 27% ভোট এবং অন্যান্যরা 3% ভোট। এখন দেখা যাক বাস্তবে এই তথ্য কত